শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি এজি মাহমুদ। আলাপ করতে চাই আজকে বিনিয়োগ বান্ধব হাওয়া এই প্রসঙ্গে, দেশের ব্যবসা বাণিজ্য প্রসঙ্গে কেমন যাচ্ছে, কি অবস্থা, সেই প্রসঙ্গে আলাপ করবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন অতিথি হিসাবে ফাহিম মাসরুর, প্রধান নির্বাহী কর্মকর্তা bdjobs.com। সেই সঙ্গে রয়েছেন মাহমুদ হোসেন খান বাবু, ব্যবস্থাপনা পরিচালক রাইজিং গ্রুপ, এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম রয়েছেন সিপিডির গবেষণা পরিচালক। তিনজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপ এবং আজকের আয়োজনে। আমরা সম্প্রতি যে অবস্থা দেখছি, যে বিভিন্ন রকমের দাবি, অভিযোগে, আন্দোলন, অবরোধ, নৈরাজ্য, অরাজকতার মতো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এখন সবারই এক ধরনের টেনশন, চিন্তা যে কখন কি হয়, কোন দাবিতে কে কখন অবরোধ করেন বা আন্দোলনে নামেন, বিক্ষোভ শুরু হয়। তো এর মধ্যে মানে এই যে পরিস্থিতি চলমান, তার মধ্যে কেমন চলছে দেশের বাণিজ্য খাত, ব্যবসা এবং বিনিয়োগের বর্তমান অবস্থা, কতটা স্বস্তি অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছে, সেটি দিয়ে আলাপ শুরু করতে চাই ফাহিম মাসরুর। জি, আসলে দেখেন, আমরা তো একটা বেশ বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে গত ৩-৪ মাস যাচ্ছি। তো এই ব্যাপারটা আসলে আমাদের বিজনেসে এফেক্ট পড়বে না, ইকোনমিতে এফেক্ট পড়বে না, এটা আসলে ভাবার কোনো কারণ নেই। কারণ আমরা জানি যে একটা তো হচ্ছে যে অগাস্ট মাস বা জুলাই অগাস্ট মাসের একটা বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক সমস্যার জন্য অনেক কিছুই বন্ধ ছিল, অনেক দিন অফিস, অনেক ফ্যাক্টরি ট্যাক্টরি বন্ধ ছিল, সেটার একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট পড়েছে। তো বাট সেইগুলো আবার আমি যদি বলি সেপ্টেম্বর মাস থেকে আবার নর্মাল হওয়া শুরু করেছে। কিন্তু আরেকটা বড় ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের গত 10-15 বছরে আমাদের যে সকল ইনস্টিটিউশন ছিল, পার্টিকুলারলি ব্যাংকিং খাতের উপর দিয়ে এক ধরনের ঝড় বয়ে গেছিলো, এবং সেটা সঙ্গত কারণেই এই সরকার যখন দায়িত্ব নিল, তখন সবচেয়ে বড় একটা কাজ যেটা তাদের উপরে বর্তে গেছিলো, এবং এটা খুবই স্বাভাবিকভাবেই যে এই যে ব্যাংকিং খাতের যেই ব্যাপক লুটপাট হয়েছিল, সেটাকে আসলে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। অনেক ব্যাংক আসলে আদৌ টিকবে কিনা সেটা নিয়েও কিন্তু শঙ্কা এখনও আছে। তো সেই জায়গাটাতে বাংলাদেশ ব্যাংক সরকারের সহায়তায় বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে, এবং একটা পদক্ষেপের একটা ব্যাপার ছিল যে যাতে ওভারঅল ব্যাংকিং সিস্টেমের মধ্যে শৃঙ্খলা আনা যায়, এবং হয়তো বড় বড় যে সকল লোন দেওয়া হয়েছিল, অনেক ক্ষেত্রে অ্যাপ্রুভ করা হয়েছিল, ওগুলি অনেক ক্ষেত্রেই আপাতত স্থগিত করা হয়েছে। এবং আরেকটা ব্যাপার আমরা জানি যে আমাদের এবার এটা গত 1-2 বছর ধরেই সমস্যাটা যে আমাদের হাই ইনফ্লেশন হচ্ছিল। এখন যে মানে যে অবস্থা, যে পরিস্থিতি এখন চলছে বা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে পুরনো বিনিয়োগকে টিকিয়ে রাখাও অনেকের পক্ষে কঠিন। আবার নতুন বিনিয়োগ নিয়েও যারা অপেক্ষা করছিলেন, তারাও কি এই সময়টাতে নতুন ভেঞ্চার নিয়ে আসতে সাহস করছেন কিনা? জি, সেটাই আমি বলছিলাম। তো যেহেতু ইনফ্লেশন এবং অন্যান্য কারণে ব্যাংক খাতের এক ধরনের, আমি বলবো একটা সংকোচনশীল একটা ব্যাপার বাংলাদেশ ব্যাংক থেকে নিয়েছে, তো সেই জন্য ওটার একটা ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে পড়াটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে অনেক যারা অলরেডি ব্যবসা করছে, তারা অনেক ক্ষেত্রে ঋণের এক ধরনের সংকটের মধ্যে আছে, এবং এরকম একটা সিচুয়েশনে নর্মালি কেউই লোকাল ইনভেস্টর বা ফরেন ইনভেস্টর কেউই আসলে নতুন কোনো বিনিয়োগের ক্ষেত্রে তারা এখনই সাহস পায় না, তারা একটু দেখে যে সিচুয়েশনটা কী হবে। তো সেই জায়গায় অফকোর্স বিনিয়োগের এক ধরনের স্থবিরতা চলছে। বাট আমি মনে করি যে এই যে জিনিসটা, এটা আসলে আমি এই পার্টিকুলার জায়গাতে সরকারকে খুব বেশি দোষ দিব না, কারণ এটা আসলে করতেই হতো। এত বড় একটা চেঞ্জের পরে আমরা যদি সব কিছুই আগের মতো চলতে থাকে, তাহলে আসলে আমাদের এই পরিবর্তনের আসলে মানে থাকে না। তো সেই পার্সপেক্টিভে আমি মনে করি আসলে আমরা নিজেরাও হয়তো ব্যবসায়ীরাও আসলে ধরে নিয়েছি যে আগামী 6 মাস কি 9 মাস ইকোনমি একটু স্থবিরই থাকবে। তারপরে সিচুয়েশন যখন আস্তে আস্তে একটু কন্ট্রোল হবে, পার্টিকুলার একটা বড় জায়গা ছিল আমাদের ফরেন এক্সচেঞ্জের ব্যাপারে, রিজার্ভ কমে গেছিলো, আমরা আশাবাদী যে রিজার্ভটা একটু আস্তে আস্তে ভালো হচ্ছে। তো সেই জায়গার পরে হয়তো, এবং এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেছে, আমি দেখলাম প্ল্যানিং মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টারও, অ্যাডভাইজারও বলেছে যে আমরা একটু স্লোডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট হয়তো আগামী 6 মাস থেকে 9 মাসের মধ্যে সিচুয়েশনটা নর্মাল হবে, এবং তখন আস্তে আস্তে বিনিয়োগটা বাড়বে। তো সেই ব্যাপারে আমরা একটু মিড টার্মে আশাবাদী, খুব শর্ট টার্মে সবকিছু ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা এখনো পর্যন্ত ব্যবসায়ীদের কাছে নেই। জি, ফিরবো আবার আপনার কাছে। দর্শক দেখছেন এখন প্রকাশ।
মাহমুদ হাসান খান বাবু, যেটা শুনছিলাম আমরা যে ব্যবসায়ীদেরকে অপেক্ষা করতে হবে, ফাইম মাসুর বলছিলেন আরও বেশ কিছু মাস এই সময়টাতে। পোশাক শিল্প নিয়ে একটু কথা বলি। পোশাক শিল্প নিয়ে তো আসলে এক ধরনের চিন্তা দুশ্চিন্তা আমাদের কাজ করে। যেমন ঢাকা ইপিজেডের সামনে আমরা যেটা দেখলাম যে সিনারিওটা, আজকে পর্যন্ত 16 ঘন্টা ধরে আসলে দুটি কারখানার যারা শ্রমিক তারা অবরোধ করলেন, আন্দোলন করলেন, বিক্ষোভ করলেন। তারা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখলেন লম্বা সময় ধরে। তো গাজীপুর, আশুলিয়া, সাভার এই জায়গাগুলোতে আমরা প্রায়ই দেখছি যে এই পোশাক শ্রমিকরা তাদের দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন। এখন এটি পুরোপুরি নিয়ন্ত্রণে মানে কেন আসছে না সে বিষয়ে যারা পোশাক শিল্প মালিক যারা রয়েছেন তাদের ভাবনা দুশ্চিন্তা কতটা রয়েছে বা কাজ করছে? ধন্যবাদ। ফাহিম ভাই যেখানে বললেন যে অর্থনৈতিক যে স্থবিরতা এটা এসছে, বাট এর সাথে যেটা বাড়তি যোগ হয়েছে, যেটা আগে কখনো ছিল না, সেটা হচ্ছে এই যে ল এনফোর্সিং এজেন্সি ঠিকমতো কাজ করছে না অথবা করতে পারছে না। এই যে আজকে যেটা বললেন যে ইপিজেডের সামনে 2টা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি 2টা বন্ধ হয়ে গেছে 4 বছর আগে। 4 বছর আগে বন্ধ হয়ে গেছে, তাদের পাওনা আংশিক পেয়েছিল এবং বলা হয়েছিল ফ্যাক্টরি বিক্রি করলে, যেহেতু এটা বিদেশি বিনিয়োগকারী ছিলেন ওরা চলে গেছেন, তো ফ্যাক্টরি বিক্রি করে তাদের বাদ বাকি পাওনা দিয়ে দেওয়া হবে। তো 4 বছর আপনি চুপ থাকলেন, এখন বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো হচ্ছে সেটার সাথে আবার এটা যোগ করতে আসলেন। এখানে আমরা যারা এই শিল্পের উদ্যোক্তা, আমরা মনে করি যে কোনো ফ্যাক্টরিতে ওই নির্দিষ্ট ফ্যাক্টরির যে কম্পেনসেশন ইস্যু থাকতে পারে, এটা অতীতেও আমরা সেগুলা বিজিএমইএ প্লাস লেবার মিনিস্ট্রি, ডাইফি এবং শ্রমিক ফেডারেশন একসাথে মিলে আমরা এই সমস্যার সমাধানগুলো করেছি। এখন যেটা ব্যতিক্রম হচ্ছে সেটা হচ্ছে এই সবাই মনে করছে যে আমার 15 বছর 16 বছরের প্রাপ্য পাওনা আমি এই আগামী 1 মাস 2 মাসের মধ্যেই আদায় করতে চাই। তো এই জায়গাটাই একটা আনহেলদি এবং আনরুলি সিচুয়েশন তৈরি হয়েছে, এবং তার চেয়ে যেটা মানে শঙ্কাজনক আমাদের জন্য, আমরা যারা শিল্পের উদ্যোক্তা, সেটা হচ্ছে এই যে কেউ যখন খুশি তখন আইন হাতে তুলে নিচ্ছেন। এবং আমরা এটা স্পষ্টভাবে বর্তমান সরকারের যে শ্রম উপদেষ্টা যিনি আগে ছিলেন, বর্তমান উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদেরকে বলেছি যে দেখেন দাবি দেওয়া করবে, দাবি দেওয়া করার একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে, এটা অতীতেও কাজ করেছে, সবগুলো এখন একসাথে কলাপস করে গেছে এমন না, কিন্তু কারো কারো উস্কানিতে এখন মনে হচ্ছে যে আমরা আইন হাতে তুলে নিলেই আমাদের বুঝি দাবি দেওয়া পূরণ হয়ে যাবে। তো সেটা শক্ত হাতে দমন করতে হবে, এবং শক্ত হাতে দমন করা মানেই গুলি করা না, এর দিকে সাউন্ড গ্রেনেড না। বিষয়টা হচ্ছে যে লিগ্যাল ফ্রেম আছে, সেই ফ্রেমের মধ্যে এসে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। এখানে শ্রমিক হলে তার যিনি উদ্যোক্তা ওনার বা যেই হোক, তার যদি কোনো ফল্ট থাকে তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে বা জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমাদের এই মুহূর্তে বাড়তি যে বিষয়টা হচ্ছে এই অনিশ্চয়তা, কালকে ফ্যাক্টরি চালাতে পারবো কি না এটা নিয়ে নিশ্চিত না। ওনার ফ্যাক্টরিতে কোনো সমস্যা নাই, উনি জানেন, উনি ওনার ফ্যাক্টরিটা সুন্দর করে ম্যানেজ করছেন, কিন্তু আমার ফ্যাক্টরির সমস্যার জন্য উনি সাফার করছেন। এইটা হলো সবচেয়ে বড় ব্যাপারটা। ছোঁয়াচের মতো কাজ করে, কারণ শিল্পাঞ্চলে তো অনেকগুলো ফ্যাক্টরি কারখানা পাশাপাশি থাকে। একটি ফ্যাক্টরিতে যখন সমস্যা দেখা দেয় তখন পাশের ফ্যাক্টরিতে যে শ্রমিকরা থাকে তারাও প্রভাবিত হন। প্রভাবিত করা হয়, না হলেও করা হয়। সেই চ্যালেঞ্জটাই আমাদের এখন মোকাবেলা করতে হচ্ছে। উই আর অপটিমিস্টিক যে এটা একটা পর্যায়ে যাবে, বাট ড্যামেজটা যেন সহনীয় পর্যায়ে থাকে। ড্যামেজটা কি, যে আমাদের সম্পর্কে যদি পারসেপশন, যারা বায়ার ওরা যদি মনে করে যে না বাংলাদেশে কাজ করানো আমাদের জন্য রিস্কি, তাহলে কিন্তু অর্ডার শিফট হবে। আপনি শুনে আশ্চর্য হবেন, বায়াররা এখন আশুলিয়া এই নামটা জানে এবং জিজ্ঞাসা করে যে আমি যে প্রোডাকশন দেবো তোমার আশুলিয়া ফ্যাক্টরিতে করবা কিনা, যদি আশুলিয়া ফ্যাক্টরিতে করো আমি অর্ডার দিব না। আশুলিয়াকে তারা ঝুঁকিপূর্ণ বলে অবশ্যই, যে বললাম না যে আশুলিয়া একটা ইউনিয়নেরও নামও না, সেটা পর্যন্ত ওরা জানে যে আশুলিয়া ফ্যাক্টরি, তোমার আশুলিয়া ফ্যাক্টরি আছে, তাহলে আশুলিয়া ফ্যাক্টরিতে আমার কাজ করাইতে পারবো না। এইটা যদি স্প্রেড করে, কালকে যদি বলে গাজীপুরে করতে পারবে না, পরশুদিন যদি বলে যে না তুমি হইলো ওই সাভারে করতে পারবে না, তাহলে করবো কোথায়? তো
তো এই জায়গাটা যেন যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা রিপেয়ার করতে পারি তত আমাদের শিল্পের জন্য ভালো, দেশের জন্য ভালো, দেশের অর্থনীতির জন্য ভালো। জি, সেই জন্য কি করা যায় সে বিষয়ে জানবো ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের কাছে, কিন্তু একটি বিরতির মনে হয় সময় হয়েছে। বিরতি নিয়ে ফিরে আসি, তাহলে মোয়াজ্জেম ভাইয়ের সাথে বিস্তারিত আলাপের সুযোগ হবে। একটি বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। বিনিয়োগ বান্ধব হাওয়া প্রসঙ্গে আলাপ করছি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। যে বিষয় নিয়ে বিরতির আগে আমরা কথা বলছিলাম সেই প্রসঙ্গের সূত্র ধরে জানতে চাই, আলোচনার টেবিলে কেন আনা যাচ্ছে না? মানে সব ক্ষেত্রেই আমরা দেখছি যে মানে রাস্তায় নেমে যাওয়া, সড়ক অবরোধ করা, বিক্ষোভ করা, মানে জোর করে আর কি রাস্তায় নেমে দাবি দেওয়া, মেনে নেওয়ার চেষ্টা এক ধরনের। সেটাকে আলোচনার টেবিলে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনার জন্য কি করণীয়? আর এই সময় যে চলমান অস্থিরতা আমরা দেখছি তাতে অপ্রীতিকর ঘটনা, সেটা বাণিজ্যে কিংবা অর্থনীতিতে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে বলে আপনাদের ধারণা? শুরুতে যতটা আমার ধারণা অন্তর্বর্তী সরকার যতটা প্রস্তুতি নিয়ে এসছিলেন, সেটা অর্থনৈতিক সমস্যাগুলো এবং রাজনৈতিক সমস্যাকে মাথায় নিয়ে তারা আসলে ক্ষমতা নিয়েছিলেন আমার ধারণা। কিন্তু সেগুলো আস্তে আস্তে প্রলম্বিত হয়ে এখন সামাজিক সমস্যা যুক্ত হয়েছে, সাংস্কৃতিক সমস্যা যুক্ত হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে এখন সেটা ধর্মীয় সমস্যার দিকে টার্ন নিচ্ছে। এই জায়গাগুলোর জন্য একেবারেই আসলে অন্তর্বর্তী সরকার প্রস্তুত ছিল না, এখনও নেই। আমার এখন দেখে যেটা মনে হচ্ছে এখনও পুরোপুরি প্রস্তুত না। এবং এর সাথে আবার প্রশাসনিক দুর্বলতা নতুন, এটাও আর একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এতগুলো সমস্যা দিয়ে একটি অরাজনৈতিক সরকারের জন্য স্বল্প সময় ডিল করা কিন্তু ঝুঁকি এবং সমস্যাপূর্ণ এবং বের সমাধান নিয়ে আসাটা কষ্টকর। এই সমস্যার ভিতরে যারা এবং যারা এটা সমাধানের জন্য যারা, আমি অন্তর্বর্তী সরকারের বলি, তাদের কাছে যা ইনস্ট্রুমেন্ট আছে সেটা দিয়ে যখন এটা সমাধানের উদ্যোগগুলো দেখা যাচ্ছে সীমিত ফল দিচ্ছে, তখন বাইরে যারা থাকছেন, আমি যদি বলি ব্যবসায়ী গোষ্ঠী, ডেভেলপমেন্ট পার্টনার্স, সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, যারা এটা উপকারভোগী হবেন, এই সমাধানের উপকারভোগী হবেন, তারা সেই জায়গাটাতে যথেষ্ট মাত্রায় সেই জায়গায় সমাধানের এখন পর্যন্ত খুব বড় সমাধান দেখতে পাচ্ছেন না এবং সে কারণে তারা হতাশ হচ্ছেন। এবং সেই জায়গাটাতে আমি আসলে যেটা ভয় পাচ্ছি যে যতটা বিস্তৃত কলবারে প্রত্যাশা করেছিলেন যে এই সরকার সংস্কার করবেন এবং এখনও সেই চেষ্টাটা রয়েছে, আমরা সেটা সংবিধান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে সেটা নির্বাচনী ব্যবস্থা, অর্থনৈতিক ক্ষেত্রে, এমনকি অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য ব্যাংকিং খাত, সমস্ত জায়গায় যেটা রয়েছে, এখন অন্যান্য সমস্যাগুলো এসে এই ধরনের যেখানে কিনা গুরুত্ব দেওয়ার কথা ছিল সেই জায়গায় আসলে প্রাধিকারটা আস্তে আস্তে কমে যাচ্ছে বা দেওয়ার সুযোগ কমে যাচ্ছে। আমার কাছে কেন জানি এখন মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নিজেদেরও আসলে ভাবা উচিত যে তারা আসলে কতটুকু করতে পারবেন এবং সেই অনুযায়ী এটাকে মানে প্রোগ্রাম মিনিমাম করা বা প্রোগ্রাম ম্যাক্সিমাম করা, সেটিও আমার মনে হয় তাদের একটু ভাবনার প্রয়োজন রয়েছে সেই জায়গাটিতে। এবং সেখানে আমার মনে হয় যে সংস্কারের ক্ষেত্রে যে যতটা প্রত্যাশা ছিল তাদের কাছে বা যতটা তারা করবেন ভেবেছিলেন, এই জায়গাগুলোকে তারা ভাবা উচিত যে কতটুকু তারা নিজেদের মধ্যে করে ফেলতে পারবেন এবং সেই অনুযায়ী দিকভাস দেওয়া দরকার। এবং তার থেকেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আস্তে আস্তে রাজনৈতিক সরকারের শূন্যতাটাও কেন জানি প্রতিভাত হচ্ছে। তো সেই জায়গাটার কাছে থেকে আমার মনে হচ্ছে যে উচিত হবে দ্রুততর সময়ে আসলে রাজনৈতিক পরিবর্তনের ঘোষণাটি দেয়া এবং সেটা হলে আমার ধারণা সকল পক্ষ সেই দিকে যাবার জন্য প্রস্তুত হবেন। সেটি আমার মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আসা উচিত দ্রুততর সময় সেটি। আর সমাধানের ক্ষেত্রে অবশ্যই এখানে যারা রয়েছেন তাদের আন্তরিকতা নিয়ে কারোরই প্রশ্ন নেই, যারা এই সরকারের ভিতরে রয়েছেন তাদের আন্তরিকতা নিয়ে আমি বলছি সক্ষমতার জায়গায় এবং অনেক ক্ষেত্রে একটা রাজনৈতিক দক্ষতা বা রাজনৈতিক পরিপক্কতারও কিছু কিছু বিষয় রয়েছে। সেই জায়গাটির ক্ষেত্রে তাদের আমার মনে হয় যে যতটা সম্ভব
দ্রুততর সময় যে জিনিসগুলো তারা, আমি বলবো যে এটা যেমন কয়েকটা জিনিস বন্ধ রাখা দরকার, যেমন এটা যেন ধর্মীয় সংঘাতের দিকে কোনোভাবে না যায়, এটা যেন সাংস্কৃতিক সমস্যাগুলো যাতে এখানে কোনোভাবেই না তৈরি হয়, প্রশাসনিক ক্ষেত্রে যেটা সেটাকেও তুলনামূলকভাবে যাতে গতিশীল করে অর্থনৈতিক ক্ষেত্রে যতটা সম্ভব তারা সমাধান করে নির্বাচনে তারা যেতে পারেন। আমার কাছে কেন জানি মনে হয় যে এভাবে কিছু প্রোগ্রাম মিনিমাম আকারে তাদের সামনের দিনের কার্যসূচি ঠিক করা দরকার। জি, দর্শক দেখছেন এখন প্রকাশ। ফাহিম মাসরুর, আলোচনা যেটা আসছে যে আলাপে, যে যৌক্তিক দাবি নিয়ে যে কেউই আসতে পারে, আন্দোলন করতে পারে, বিক্ষোভ হতে পারে, সেটা আলোচনা হতে পারে, কিন্তু মানে অযৌক্তিক দাবি দেওয়া নিয়ে যদি কেউ রাস্তায় নেমে ব্যবসার পরিবেশ, দেশের সামাজিক অবস্থা, শান্তি শৃঙ্খলা, সেটিকেও তো আসলে প্রতিহত করার এক ধরনের সময় এসেছে যে এই ধরনের। তো সেক্ষেত্রে আবার তো মানে এটাকে আবার কে জাস্টিফাই করবে? যার যার অবস্থান থেকে তো সে নিজের দাবি দেওয়াকে সঠিক যৌক্তিক বলে মনে করছে। তাহলে আলোচনার টেবিলে বসে এই যৌক্তিক সমাধানের পথ এবং বাণিজ্যকে সুসংহত রাখার কি হতে পারে কৌশল? জি, আসলে আমি মোয়াজ্জেম ভাইয়ের সাথে পরিপূর্ণ একমত যে অনেক ক্ষেত্রেই সরকার হয়তো কিছুটা হলেও একভাবে চিন্তা করছে কিন্তু অন্যভাবে হচ্ছে। বাট দেখেন, আসলে আমার কাছে মনে হয় যে কিছু জায়গায় আমরা কিছুটা অপরিপক্কতাও দেখছি। হ্যাঁ, অফকোর্স, যেমন কিছু কিছু জিনিস আছে, যেমন এই যে 4 বছর পুরানো যেটা বন্ধ হয়ে গেছে সেটার এখনই সেটা নিষ্পত্তি, সেটা অফকোর্স এক ধরনের অযৌক্তিক ব্যাপার। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে, আশুলিয়া বা অন্য সকল জায়গায় হয়তো খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই আনরেস্ট তৈরি করা হচ্ছে। তো সেগুলি আমার কাছে মনে হয় যে সরকারের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেভাবে নর্মালি ম্যানেজ করা, সেটাই আসলে করা উচিত। বাট আবার আরেক দিকে দেখেন, আপনার যেটা আমরা গত সপ্তাহে দেখলাম যে ব্যাটারি চালিত রিক্সা বা ব্যাটারি চালিত যানবাহনের হঠাৎ করে মানে 3 দিনের নোটিসে এটাকে করা হলো। আমার কাছে মনে হয় যে আসলে দেখেন, বাংলাদেশের আমরা তো জানি যে একটা বড় অংশ মানুষ এরকম ইনফর্মাল, অনিবন্ধিত যানবাহন চালিয়েই তারা আসলে জীবিকা নির্বাহ করে। অফকোর্স আমরা কেউই সাপোর্ট করি না, কিন্তু এটাকে ইচ্ছা করলেই কিন্তু এই প্রবলেমটাকে একদিনের বা এক সপ্তাহ বা এক মাসের সমাধান করা সম্ভব না। এটাকে গ্র্যাজুয়ালি একটা রোডম্যাপ করেই এই প্রবলেম সলভ করতে হবে। জাস্ট আমি উঠিয়ে দিলাম, কারণ ওদের তো একটা জীবিকা নির্বাহর ব্যাপার আছে। ঢাকায় মিনিমাম 5 থেকে 10 লক্ষ লোক এবং পরিবার এর উপর ডিপেন্ড করে। তো এই জায়গাতে এরকম এক ধরনের ডিসিশন নেওয়াটাও কিন্তু আমার কাছে মনে হয় যে যারাই আসলে নিয়েছে, আমি বলছি না যে এটা কেউ তো স্যাবোটেজ করার জন্য নিয়েছে, বাট যারাই নিয়েছে তারা খুবই অপরিপক্কভাবে এক ধরনের ডিসিশন নিয়েছে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় সরকারকেও একটু মানে সচেতন হতে হবে যে যেই ডিসিশনগুলো সরকার হঠাৎ করে নিয়ে নিচ্ছে সেটার আসলে ইমপ্যাক্টটা কি, কনসিকোয়েন্সটা কি হতে পারে, সেই ভাবনাগুলো আগে থেকে ভাবা। অ্যাবসলিউটলি। আরেকটা জিনিস আসলে আমাদের মানে ভুলে গেলে চলবে না যে আমাদের তো আসলে ইভেন আপনি যদি বলেন আমাদের যে জুলাই অগাস্টের যে আন্দোলনটা হলো, সেখানে কিন্তু এটা কিন্তু যদিও ছাত্ররা শুরু করেছিল, বাট এখানে কিন্তু সাধারণ মানুষজনও এসেছিল। তারা কিন্তু এসেছিল অনেক ক্ষেত্রে হয়তো তারা যতটা বেশি পলিটিক্যাল ভিশন থেকে এসেছিল, বা তারা কিন্তু এসেছিল তাদের একটা অর্থনৈতিক ব্যাপার থেকেও। ওই সময় থেকে কিন্তু আসলে আমাদের ইনফ্লেশন বলেন, মূল্যস্ফীতি, তারপরে দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে নিত্যপণ্যের বাজারের দাম নিয়ন্ত্রণ, এবং দেখা যাচ্ছে যে আশেপাশে প্রচুর সরকারি সুবিধাপ্রাপ্ত মানুষজন বিদেশে টাকা পাচার করছে। তো এই বঞ্চনা থেকে কিন্তু এক ধরনের ফ্রাস্ট্রেশন, এটা থেকে মুক্তির স্বাদ আস্বাদনের এক ধরনের। অ্যাবসলিউটলি। তো এখন আমার পয়েন্ট হচ্ছে যে ওই প্রবলেমগুলো কি চলে গেছে? চলে যাইতে নয়, এখনও তো আসলে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। তো এই জায়গাতে সরকারের যেই সিদ্ধান্তগুলো দরকার ছিল, একটা হচ্ছে যে আমাদের যে কোনোভাবেই হোক আমাদের মূল্যস্ফীতিকে কমাতেই হবে, নিত্যপণ্যের দাম কমাতে হবে। এটা যদি থাকে এবং লোকজন যদি রাস্তায় নামে, আমরা অনেক ক্ষেত্রে হয়তো এটা মানে অকারণেও তারা নামবে, এটাকে আমরা আসলে হ্যান্ডেল করাটা ভেরি ডিফিকাল্ট হবে। তো সেই জায়গায় সরকার যে সকল ভূমিকা নিচ্ছে, সে ফর এক্সাম্পল বিভিন্ন কারণ বাজারে যে সব কিছু সিন্ডিকেটের উপরে চাপিয়ে দেওয়া, আসলে এইটা আমার কাছে মনে হয় এক ধরনের অপরিপক্কতা। কিছু হলেই কয়েকজন লোক যে কারণ বাজারে ম্যাজিস্ট্রেট নিয়ে বলল যে এটা সিন্ডিকেট, এই জন্য, এবং এইভাবে কিন্তু আসলে জিনিসপত্রের দাম কমানো যায় না। তাদেরকে পুরো সাপ্লাই চেইন অ্যানালাইসিস করে
ইন্টারভেনশন করতে হবে। লাইক সে ডিমের দাম বেড়ে গেল, এখন আমি জানি যে ডিমের একটা দেরিতে হলো একটা ভালো কাজ করেছিল যে ডিমের আমদানি উন্মুক্ত করে দেওয়া বা এই বিভিন্ন ধরনের ভোজ্য তেল এবং নিত্য এবং প্রয়োজনীয়। সেই সঙ্গে আরেকটি ফর্মুলার কথা, সেটি হচ্ছে উৎপাদক থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়া। এই ফর্মুলাটি হ্যাঁ, বাট এটাও কিন্তু একদিনে হবে না, এটাও একদিনে হবে না। সে এই জিনিসগুলো আসলে আমার মনে হয় একটা মানে খুব সুস্পষ্টভাবে পরিকল্পনা করে, শুধু লোক দেখানোর জন্য না, পরিকল্পনা করে এটা ইমপ্লিমেন্ট শুরু করতে হবে এখন থেকেই, নাম্বার ওয়ান। আরেকটা হচ্ছে দেখেন, আমাদের কিন্তু একটা জিনিস দেখবেন, যত ধরনের এই টাইপের সংকটগুলি হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলি হচ্ছে, সবই কিন্তু আসলে শহর কেন্দ্রিক। কেননা সারা দেশ থেকে কিন্তু মানুষ শহরে চলে আসছে। এখন প্রবলেমটা হচ্ছে আমরা কিন্তু আসলে মানে আমাদের অর্থনীতিকে ডিসেন্ট্রালাইজ করতে পারছি না। কেন গ্রামের থেকে প্রতিদিন এত মানুষজন দেশে আসবে, শহরে আসবে? আপনি দেখেন, উদাহরণ বলি, আপনার গত 2 দিন আগে একটা খুব গ্রামে গঞ্জে কি বলা হলো যে ঢাকায় আসলে 1 লাখ টাকা লোন পাওয়া যাবে এবং মানে হাজার হাজার লাখ লাখ লোক শহরে চলে আসতেছে। মানে কি, একটা তারা মনে করছে ঢাকা টাউন শহরে আসলেই বোধহয় কোনো এক ধরনের তাদের মানে অর্থনৈতিকভাবে পাবে। দ্যাট মিনস গ্রামে এনাফ জব নাই, গ্রামে এনাফ ইকোনমিক অ্যাক্টিভিটি নাই। তো আমার কাছে এইটা সবচেয়ে অবাক লাগে যে আমাদের যে এখন চিফ অ্যাডভাইজার, উনি শুরুই করেছিলেন গ্রামীণ ব্যাংক দিয়ে, গ্রামই ছিল তার মেইন কাজের উৎস। কিন্তু আমি গত 3 মাসে আমাদের সরকারের পক্ষ থেকে টপ অ্যাডভাইস, মানে টপ থেকে মানে সব জায়গাতেই গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা, যাতে আসলে আমাদের এখন কিন্তু আমি যেটা বলছি, আমাদের ফর্মাল ইকোনমি কিন্তু বিভিন্ন কারণে ব্যাংকিং সেক্টরের জন্য হোক খুব তাড়াতাড়ি উঠবে না। আমাকে কিন্তু গ্রামের কৃষি অর্থনীতিকে মানে চাঙ্গা করার এটা একটা সুযোগ ছিল, তাহলে আমার লোকাল প্রোডাকশনও বাড়তো, ইনফ্লেশনটাও কিছুটা হলেও কমতো এবং গ্রামীণ অর্থনীতিতে প্রচুর জব তৈরি হতো, যাতে শহরমুখী লোকজনের কমতো, বন্ধ হয়। এবং তখন কিন্তু দেখতেন আপনি আমাদের এই শহরের যে আনরেস্টগুলো, সেগুলো কিন্তু কমবে। এখন শহর থেকে মানুষ এসে তার রিক্সা চালাবেই, এখন রিক্সার উপরে অ্যাটাক আসলে তো তারা রাস্তায় নামবেই। তো সেইটা আমার কাছে কেন জানি মনে হয় এক ধরনের স্ট্র্যাটেজিক বা কৌশলগত এক ধরনের অপরিপক্কতা আমি বলবো। আমার কাছে মনে হয় এখনও দেরি হয়ে যায়নি, কিছুটা হলো। এবং এটা করার জন্য কিন্তু সবচেয়ে মানে রাইট লিডারশিপ আমাদের চিফ অ্যাডভাইজার হিমসেলফ। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় আমাদের সবার অ্যাড্রেস করাটা খুব জরুরি। জি, একটা বিরতি নিয়ে ফিরে আসি, তারপর মাহমুদ হাসান খান বাবু আপনার কাছে আসবো। দর্শক, বিরতির পর ফিরছি আবারও। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে বিনিয়োগ বান্ধব হওয়া প্রসঙ্গে আলাপ করছি। আলাপের প্রসঙ্গে মাহমুদ হাসান খান বাবু আপনার কাছে আসতে চাই। আমরা দেখলাম যে গেল এই বিভিন্ন শ্রমিকদের এই সমস্যা, বেতন ভাতা নিয়ে জটিলতা, এইসবের কারণে বেশ কিছু কারখানা কিন্তু 2 মাসের মতো বন্ধও ছিল। সেই কারখানাগুলোর এই মুহূর্তে কি অবস্থা সেটি শুনবো। এছাড়া এই যে আপনি আলাপে বলছিলেন যে আশুলিয়া আসলে এক ধরনের শঙ্কার জায়গা তৈরি হয়েছে বায়ারদের কাছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের ভাবনা কি করে বায়ারদেরকে কনভিন্স করা যায়, সেটি নিয়ে পোশাক শিল্প মালিকদের সংগঠন যারা রয়েছেন বা পোশাক শিল্প ব্যবসায়ী শীর্ষস্থানীয় যারা রয়েছেন তারা কি ভাবছেন, এবং এই মুহূর্তে রপ্তানির আসলে বাজারের কি অবস্থা পোশাকের, সেখানে কোনো জটিলতা আছে কিনা, উৎপাদন সরবরাহ এই জায়গাগুলোতে? টানা একটা ফ্যাক্টরি 2 মাস বন্ধ ছিল এমন না, 5 দিন চালাতে পারি নাই, আবার 2 দিন চালাতে পারছি, আবার 3 দিন চালাতে পারি নাই, আবার 2 দিন বন্ধ করতেছে। মানে উৎপাদনের চেইন ব্যাহত হয় স্বাভাবিকভাবে, চালানো না চালানো একই ব্যাপার। কিন্তু ওই টানা 2 মাস না, আর যেটা বন্ধ হয়ে গেছে এর মধ্যে উনি বন্ধই করে ফেলছেন যে আমি কুইট করব। সো এইটার ইম্প্যাক্ট ভেরি সিম্পল। এখন যে আমাদের মার্জিন, হ্যাঁ, এই মার্জিনে একটা থাম রুল হচ্ছে এই ফ্যাক্টরিটা একদম 26 দিন চালাতে হবে, মিনিমাম 10 আওয়ার্স চালাতে হবে এবং ইফিসিয়েন্সি অ্যাট দ্য রেট অফ 55 to 60 হতে হবে, তাহলেই ওই ফ্যাক্টরি প্রফিট করতে পারবে। সেক্ষেত্রে যদি 1 দিন 2 দিন 3 দিন বন্ধ হয়ে যায় তাহলে ওই মাসের প্রফিটিভিটি শেষ। আর এইটার যে রিকারিং এফেক্ট আছে সেটা হচ্ছে এই যে আপনি তো একটা নির্দিষ্ট সময়ের কমিটমেন্ট ধরে আপনি অর্ডারটা নিছেন, তো আপনার বায়ার ওই এক্সটেনশন ডেট যদি দেয়ও পরবর্তী মাসে ওইটা ইম্প্যাক্ট হচ্ছে। আপনি তো 24 ঘন্টাকে 26 বানাইতে পারবেন না। আর আমরা যারা কমপ্লায়েন্ট ফ্যাক্টরি সেইখানে তো ধরেন 10 ঘন্টার বেশি কাজ করা, এবং যদি শ্রম মন্ত্রণালয় মাঝে মাঝে পারমিশনও দেয় যে 12 ঘন্টা, বাট সপ্তাহে 72 ঘন্টার বেশি কাজ করার কোনো সুযোগ নাই একজন শ্রমিকের পক্ষে, এবং করা হয়ও না। তো
এইটার ইম্প্যাক্টটা এখনও চলছে। এবং একটু আগে যেটা বললাম যে এইটার কারণে বায়াররা অর্ডার শিফট করছে, ইতিমধ্যেই অর্ডার শিফট করে নিয়ে গেছে, এবং বাংলাদেশের সাথে যাদের অনেক দিনের সম্পর্ক, যাদের এখানে অফিস আছে, তারা একটা সুযোগ দিতে চায়, ঠিক আছে এই সিজনে আমার শেলফ যেন খালি না থাকে, আমি নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু অনন্তকাল যেন অপেক্ষা করবো না, আমরা হয়তো দেখবো তোমাদের এটা যে সিচুয়েশনটা ইমপ্রুভ করবে কিনা। এবং প্রতিনিয়ত তাদের কনসার্ন, বড় বড় যারা রিটেইলার, তাদের প্রতিনিয়ত কনসার্ন কি হচ্ছে, কি হতে যাচ্ছে বা কি হবে। এই যে একটু আগে যেটা বললাম যে হচ্ছে কি অনিশ্চয়তা, আমি যদি জানি যে আগামী মাসে আমি 10 দিন কাজ করতে পারবো না, বা 3 মাস পরে আমরা 10 দিন কাজ করতে পারবো, যেমন 2টা ঈদ নিয়ে কিন্তু আমরা বছরের শুরুতেই প্ল্যান করি যে 2 ঈদের যে 2 মাস ওখানে আমরা 10 দিন করে কাজ করতে পারবো না, সেটা একটা প্ল্যান থাকে যে এই সময় আমাদের প্রোডাকশন কম হবে, ওই 2 মাসে প্রফিট করার চিন্তা থেকেই আমরা সরে আসি, ইটস এ রাউন্ড ইয়ার প্ল্যান। কিন্তু যদি আমার প্ল্যানের বাইরে ফ্যাক্টরি বন্ধ করতে হয়, তাহলে সেটার সহ্য করার ফ্যাক্টরি, যে প্রত্যেকটা ফ্যাক্টরির কিন্তু মানে শক। এই বিষয় নিয়ে যেহেতু শ্রমিকদের কারণেই বারবার কারখানাগুলোতে বা শিল্পাঞ্চলে সমস্যা হচ্ছে, বায়াররা এই পার্টিকুলার ক্ষেত্রে কোনো ধরনের সাজেশন দিয়েছে কিনা, বা আপনাদের কোনো চিন্তা আছে কিনা শ্রমিকদের সাথে বসার, তারা যেন বারবার রাস্তায় না নামেন বা কারখানার সামনে যেন বিক্ষোভ না করেন, কারখানার কাজ যেন বন্ধ না করেন, আলোচনা তারপরে সমাধানের পথে যান? বায়ারদের সাজেশন আমি ওইভাবে স্পেসিফিক কোনো সাজেশন নাই, ইটস ইয়োর প্রবলেম, তোমাকে সলভ করতে হবে। আমার প্রবলেম নিয়ে তো আমি আছি, আপনাদের প্রবলেম সলভ করার জন্য ইয়েস, হ্যাঁ, তা আমাদের প্রবলেম সলভ করার জন্য আমরা যেটা বলেছি যে ফ্যাক্টরিতে কম্পেনসেশন ইস্যু, গ্রিভেন্স মেকানিজম থাকতেই পারে, তার জন্য রাস্তায় নামতে হবে কেন? রাস্তায় নামছে একটা অংশ মনে করছে এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সফট, নামলেই পাওয়া যাবে। আর একটা অংশ মনে করছে যে একটা দাবি দেওয়া আদায়ের মৌসুম, সেটার কারণ হচ্ছে এর আগে যে এই ফ্যাক্টরি এই সেক্টরের বয়স তো আজকে প্রায় 30 বছর 40 বছর হয়ে গেল, তো এরকম সিচুয়েশন কখনো আমরা ফেস করি না। ভালো দিক হচ্ছে সিচুয়েশনগুলো ইমপ্রুভ করছে, যেমন আজ থেকে 1 মাস আগে বা 1.5 মাস আগে আশুলিয়া, গাজীপুর ছিল, তা থেকে অনেকটা ইমপ্রুভ করছে, এইটা তাদেরকে বোঝানো গেছে। আর যে নতুন সরকারে যারা এসছেন, ওইটা বুঝতেও তাদের সময় লেগেছে, এবং বিজিএমইএ তার পক্ষ থেকে যেটা বলার চেষ্টা করেছে, দেখেন আপনি যে একটু আগে বললেন যে অযৌক্তিক দাবি নিয়ে, আমাদের বক্তব্য হচ্ছে যৌক্তিক এবং আইনসম্মত দাবি নিয়েও তো আপনি রাস্তায় আসতে পারবেন না। আইনসম্মত দাবির ফুলফিল করারও তো একটা প্ল্যাটফর্ম আমাদের আছে, কিন্তু অনেক দিনের পরীক্ষিত প্ল্যাটফর্ম, যদি এটা না থাকতো তাহলে তো আর এই ইন্ডাস্ট্রিটা এইভাবে গ্রো করতো না। তো সেই জায়গাটায় আমরা অলমোস্ট এসছি, এটা নিয়ে কমিটি হয়েছে, তাদের দাবি দেওয়া যেগুলো ছিল এটার মধ্যে 18টা পয়েন্ট এগ্রিড পয়েন্ট হয়েছে, সরকার, উদ্যোক্তা এবং শ্রমিক ফেডারেশন এটা সই করেছে, এর মধ্যে অধিকাংশগুলোই ফুলফিল করা হয়েছে। আর যেটা নিয়ে বলছেন যে এটা লং টার্ম সলিউশন নিয়ে তাদের যে একটা দাবি ছিল যে মজুরি বৃদ্ধির সক্ষমতা, যেমন আমাদের প্রতি বছর বেসিকের 5% বাড়াইতে হবে, সে ম্যান্ডেটারি, 5-এর জায়গায় কেউ যদি 6-7 বাড়ায় কোনো সমস্যা নাই, এই জায়গাটা নিয়ে কাজ করা হচ্ছে যে এখন 5-এর জায়গায় কত হবে। আর একটা দাবি এসছে যে প্রতি 5 বছর পর পর বাড়ে, সেই জায়গাটাও দাবি এসছে যে না 5 বছর পর পর না, প্রতি বছরই এটা বাড়ানোর যায় কিনা। সো এইগুলো হলো কি যৌক্তিক দাবি, এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে। কিন্তু এখন ফ্যাক্টরিতে যেই যদি কেউ বলে যে দুর্গাপূজার ছুটি 3 দিন দিতে হবে, নাহলে কাজ করবো না, এই সমস্যার সমাধান আমাদের কাছে নাই, কারোর কাছে নেই একদম। এই জায়গাটাই সমস্যা হচ্ছে, এই জায়গাটাই আমরা সরকারের সাপোর্ট চাচ্ছি যে না এইটা হওয়া যাবে না। করাটা খুব জরুরি। জি বাবু ভাই, ফিরবো আবার আপনার কাছে। দর্শক দেখছেন এখন প্রকাশ। মজ্জেম ভাই, এবার একটু সাম আপ করি আর কি, সেটা হচ্ছে এই অংশে আমরা একটু সময়ও কম পাবো, শুরুটা করি আলাপ, তারপরের অংশে গিয়ে আবার যুক্ত করবো। মজ্জেম ভাই, সেটা হচ্ছে আমাদের তো রেমিটেন্স আর রপ্তানি আয়, এই দুটোর উপর আমরা বেসিক্যালি আসলে নির্ভর করি এখনো পর্যন্ত বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে। রপ্তানিতে আপনার যেহেতু গবেষণা রয়েছে এই বিষয় নিয়ে, আপনি নিশ্চয়ই ভালো বলতে পারবেন এই মুহূর্তে পোশাক শিল্পের এবং সামগ্রিক রপ্তানির চিত্রটা কেমন, সেটা নিয়ে কোনো ভাবনার জায়গা এখনো পর্যন্ত আছে কিনা। সেই সঙ্গে এনবিআরের যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আমরা যেটা জানি, সেটা তো এবার বোধ হয় অর্জন করা সম্ভব হচ্ছে না, অনেকটাই পিছিয়ে পড়েছে এনবিআর, এবং সংশোধন করতেই হবে বলে ধারণা করছেন অনেকেই। সেক্ষেত্রে রাজস্বের লক্ষ্যমাত্রা কমে গেলে কতটা অর্থনীতি সংকুচিত হতে পারে, সামনের ভাবনাটা কি? রপ্তানি খাতের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা অভ্যন্তরীণ সমস্যাগুলো তো বুঝি, কিন্তু বহির্বিশ্ব আসলে পরিস্থিতি স্থিতিশীল না। আমাদের মূল যে রপ্তানি বাজারগুলো, বিশেষ করে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, উভয় বাজারেই উচ্চ মূল্যস্ফীতির চাপ রয়েছে।
আবার ইউরোপের বাজারের ক্ষেত্রে ডলারের বিপরীতে ইউরো ডিভ্যালু হবার কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়া, তার একটা প্রেশার রয়েছে। আমেরিকার বাজারে নির্বাচন কেবল হলো, কিন্তু তার আগে নির্বাচন জনিত বেশ কিছু অনিশ্চয়তা ছিল একটা বড় সময়। এই কারণে ভোক্তা পর্যায়ে ক্রেতাদের পণ্য ক্রয়ের আগ্রহ কম ছিল, আবার ক্যাপাসিটিও আমি বলবো যে ক্রয় ক্ষমতাতেও কিছুটা সীমাবদ্ধতা ছিল। সেটাও কিন্তু আমাদের এই রপ্তানি কিছুটা শ্লথ হবার পিছনে কারণ। আবার অভ্যন্তরীণ যে কারণগুলো বলা হয়েছে, যেটা একটু আগে মাহমুদ ভাই বললেন, সেগুলো আমরা বুঝেছি। একটা বড় যেটা এখানে অ্যাড করবার, আমি আসলে এই রাজনৈতিক এই শ্রমিকদের অসন্তোষের বিষয়গুলোতে খুব বেশি দুশ্চিন্তিত না, কিন্তু আমি আবার এটাকে কিছুটা পজিটিভলি দেখছি, এই অর্থে যে এই প্রথম অনেক দিন পরে আমি দেখছি যে শিল্প পুলিশ ব্যবহৃত হচ্ছে না, এইভাবেই বলি। কারণ শিল্প পুলিশ আসলে দেখা যায় যে মালিকরাও শ্রমিকদের সাথে সেভাবে কথা বলেন না, শ্রমিকরাও মালিকদের সাথে কথা বলার সুযোগ পান না। কারণ উভয়েরই যৌক্তিক কিছু বলার থাকে, মালিকদেরও বলার থাকে, শ্রমিকদের তো বলার থাকেই, তো সেটা থাকে না। এই পর্যায়ে এখন দেখা যাচ্ছে অন্তত এক ধরনের আলাপ আলোচনা হয়, কিছুটা নেগোসিয়েশন হয়, এবং তার মাধ্যমে কিছু কিছু এই যে বলছে না উন্নতি হচ্ছে। যেমন আমি অনেক দিন আগে বলেছিলাম যে এই সমস্যাগুলো কখনো জাতীয় পর্যায়ে ছড়াবে না, এটা একেবারে কারখানা পর্যায়েই থাকবে, এবং কিন্তু এই ধরনের কিছু থাকবে, এই দিন এই ফ্যাক্টরি, ওই দিন ওই ফ্যাক্টরি, কিন্তু আলাপ আলোচনা হবে, কিছুটা সমাধান হবে, এবং তার মাধ্যমে একটা পর্যায়ে যাবে। সুতরাং এটাকে আমি ইতিবাচকভাবেই আসলে দেখছি, এবং এইভাবে যদি একটা আলাপ আলোচনার ক্ষেত্র তৈরি হয় মালিকদের সাথে শ্রমিকদের, নিয়মিতভাবে যদি এই ধরনের একটা তৈরি হয়, আমার ধারণা সেটা খারাপ না, এবং দীর্ঘমেয়াদে সেটা হয়তো উভয়ের মধ্যে, উভয়ের কাছাকাছি যাবার একটা ক্ষেত্র তৈরি করব। অনুরোধ করব যে এর মধ্যে যেন শিল্প পুলিশকে তারা না আনেন, তাহলে ভালো হবে। অধিকাংশ ক্ষেত্রে সমস্যাগুলো এখনও যেটা হচ্ছে বকেয়া, গত বছর যে নতুন যে গ্রেডের অধীনে গিয়ে মজুরি ঠিক হয়েছিল 2023-এর ডিসেম্বরে, তখন কিন্তু 7টা গ্রেড থেকে এটাকে 5টা করে দেওয়া হয়েছিল। তার ফলে এই যে নতুন গ্রেডের সমন্বয়ের ক্ষেত্রে অনেকেরই মন খারাপ আছে শ্রমিকদের। আচ্ছা, আমি তো আগে ওই গ্রেডে ছিলাম, এখন আমাকে গ্রেড সমন্বয় করতে গিয়ে আমি তো পিছিয়ে পড়লাম। এই জিনিসগুলো কিন্তু এখনও ঠিকভাবে কোনো প্রপার গাইডলাইন দিয়ে না হওয়ার কারণে এই দুশ্চিন্তাগুলো শ্রমিকদের ভিতরে রয়েছে, এবং সেই কারণে মজুরি অ্যাডজাস্টমেন্টটাও ঠিকমতো হয়নি অনেক শ্রমিকের। সেটা কারণেই কিন্তু বেশ কিছু কাল ধরে এই সমস্যাগুলো রয়েছে। অধিকন্তু যেটা হয়েছে যে অনেক কারখানায় ব্যাংকগুলো লোন পাওয়া যাচ্ছে না, ইসলামী ঘরানার অনেকগুলো ব্যাংক প্রায় বন্ধ, টাকা দিতে পারছে না, এলসি খোলা যাচ্ছে না, টাকা আসছে না, এবং সে পে করা যাচ্ছে না। সেই সমস্যা তো আরেক ধরনের সমস্যাও মালিকদেরকে ফেস করতে হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে আমার কাছে মনে হয় যে সমস্যাগুলো অভ্যন্তরীণ, সেটা খুব জটিল না, এবং এই সমস্যাগুলো যদি এইভাবে করেও যদি একটা সমাধান হয়ে যায়, তাহলে আমার ধারণা যে ভবিষ্যতে শিল্প পুলিশ না ব্যবহার করে অথবা আর্মি না ব্যবহার করে এখানে একটা সমাধানের মাধ্যমে তারা যদি এদিকে যেতে পারেন। এটা হলো একটি বিষয়। বিরতি নিয়ে তারপর আবার ফিরে আসি, তাহলে একটু আলাপের সুযোগ হবে। দর্শক, বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশ। বিরতির পর আবার ফিরে এলাম। আমরা আলাপ করছিলাম বিনিয়োগ বান্ধব হাওয়া প্রসঙ্গে। একটু ফাহিম মাসুর আপনার কাছে আসতে চাই আলোচনার পর্যায়ে। উচ্চ সুদের হার এই সময়টাতে এসে আমরা দেখছি, যে কারণে অনেক উদ্যোক্তা ঋণ নিতে অনাগ্রহী, তারা নতুন করে বিনিয়োগ করছেন না, সেক্ষেত্রে নতুন কর্মসংস্থানও তৈরি হচ্ছে না। তাহলে কি এটি করা হয়েছিল যেন বাজারে যেন মানি ফ্লোটা কমে, মূল্যস্ফীতি যেন খানিক নিয়ন্ত্রণ আসে? সেটি ফাংশনাল হলো কতটা? না, এটা তো ব্যাপারে মাননীয় গভর্নর মহোদয় কিন্তু অনেকবারই বলেছে যে সরকারের এখন সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে মুদ্রাস্ফীতি কমানো, এবং যখন ওনাকে বলা হয়েছিল যে উচ্চ সুদের হার রাখার পরেও তো মুদ্রাস্ফীতি কমছে না, তখন বোধহয় আনসারটা এরকম এসেছিল যে যদি উচ্চ মুদ্রাস্ফীতি না থাকতো, উচ্চ সুদের হার না থাকতো, তাহলে মুদ্রাস্ফীতি আরও অনেক বেশি হতো। তো আমি আসলে একদিক থেকে ওনার সাথে, বা অনেকেই আমরা হয়তো ওনার সাথে একমত, দেব আমাদের আসলে সবচেয়ে বড় প্রায়োরিটি এখন আসলে মূল্যস্ফীতিটা বাড়ানো, কারণ কমানো, আদারওয়াইজ আসলে সব কিছুই কিন্তু মানে একটা বাজে সিচুয়েশনে চলে যাবে। তো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় আরেকটা ব্যাপার আছে, যে আমাদের ডলারের যে দাম, একটা জিনিস কিন্তু আমরা মানে সেন্ট্রাল ব্যাংকে ক্রেডিট দিতে হবে, যে ডলারের দামটা কিন্তু হঠাৎ কিন্তু অনেক বেড়ে গেছিলো। আমরা জানি যে গত 1.5 বছরে 80 অনেকটাই নিয়ন্ত্রণ, সেটা কিন্তু এখন নিয়ন্ত্রণে এসছে। এখন ডলার কিন্তু রিজার্ভটা এক সিচুয়েশনে ভালো এসছে, এবং এই ইন্টারেস্ট রেটের জন্যও কিন্তু আসলে ডলারের রেটটা এখন একটা স্টেবল জায়গায় আছে, এবং এটা না হলে কিন্তু আমরা আসলে মূল্যস্ফীতিও আসলে কন্ট্রোল করতে পারতাম না। বাবু ভাই, যেহেতু ব্যাংকে ইন্টারেস্ট রেট বেশি, পুঁজি দরকার হলে উদ্যোক্তারা যাচ্ছেন কোথায়? এখন ব্যাংকের কাছে দ্বারস্থ হচ্ছেন না। যিনি মনে করছেন এই ইন্টারেস্ট রেট নিয়ে ব্যবসা ফিজিবল হবে না, উনি নেবেন না। আর যিনি মনে করবেন যে এই টাকা নিয়ে আর দিব না,
তারা নিতে পারে, সেটা তো বন্ধ হয়ে গেছে, এখন তো এটা বন্ধ হয়ে গেছে। সেটা বন্ধ হয়ে গেছে, সেই জন্যই স্থবিরতা আসছে। সুতরাং এই আপনি একটাকে কন্টেন্ট করতে যে যদি অন্য অনেকগুলোকে নষ্ট করে ফেলেন, আমি ওনার সাথে একমত, বা অ্যাট সেম টাইম বলতে চাই এইটারও একটা সীমা রেখা দিতে হবে যে কতদিন পর্যন্ত এটা রাখবেন। যে ফেড যেমন ইন্টারেস্ট রেট বাড়াইতে বাড়াইতে আবার কমানো শুরু করছে, এটা কমাইতে হবে। আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স, সিঙ্গেল ডিজিট নাও যদি হয় 10%-এর উপরে যদি ইন্টারেস্ট হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, এর চেয়ে বেশি ইন্টারেস্ট দিয়ে বিজনেস ব্যবসা করে ফিজিবল না, profit করা সুতরাং খুব কেউ tough। নিবে না। এই যে যিনি না- মজ্জেম ভাইয়ের এই পরামর্শগুলো দেন বিভিন্ন সেমিনারে, সব সেমিনারে, মজ্জেম ভাই আপনার কাছে শুনবে এবার ফাংশনাল হলো কতটা এই ফর্মুলা? আমি আসলে তিনটা পয়েন্ট বলি এই ক্ষেত্রে। একটা হলো যে মূল্যস্ফীতি এটা 5% কাছে নিয়ে আসা, দ্বিতীয়ত হলো সুদের হারটি এটা এক অঙ্কের ঘরে নিয়ে আসা, আর একটা হচ্ছে বিনিময় হার, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার 90 টাকায় নিয়ে আসা। এই সরকার যদি এই তিনটার জায়গায় কোনো একটা জায়গায় যেতে পারে তাহলে সেটা একটা বড় সাকসেস হবে। আর এনবিআর এর লক্ষ্যমাত্রার প্রশ্নটা ছিল অবশ্যই এনবিআর লক্ষ্যমাত্রাতে এখন যে পর্যায়ে রয়েছে তাতে তো আমরা এক ধরনের নেতিবাচক মনে হয় প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে যতটা সম্ভব উন্নতি করা যায় সেই চেষ্টাটি করা। একটা হচ্ছে দেশের ভিতরে যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড কম, ফলে ট্যাক্স ভ্যাটের আদায়ও কম হচ্ছে, যেহেতু মানুষ ক্রয় কম করছে, উৎপাদনও কম হচ্ছে, সেখানে হচ্ছে আমদানির পর্যায়ে যে আমাদের আয় সেটাও কম হচ্ছে, যেহেতু আমদানি কম সেখান থেকে রেভিনিউ কম আসছে। এটাও কিছুটা এই পর্যায়েরই একটা ফল। মজ্জেম ভাই, মানে এবার কি খুব সমস্যা হবে? কারণ পরিচালন বাজেট কাটছাট করা যায় না, উন্নয়ন বাজেট তো আসলে কাটছাট করাই যায়, হ্যাঁ। তো ব্যালেন্স করা যাবে। হ্যাঁ। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কম হলেও তো সমস্যা নেই। না, সেটা ঠিক আছে, কিন্তু তারপরে মনে রাখবেন যে কাটছাট করতে গিয়ে যেটা হয় যে সামাজিক খাত এটার দুর্ভোগের শিকার হয়, এবং তখন দেখা যায় যে তখন আপনার এই যে খাদ্য নিরাপত্তার জন্য যে সরকারের ব্যয় সেটাকেও যেমন কাটছাট করতে হয়, শিক্ষা ব্যয়কেও কাটছাট করতে হয়, অথবা বেকার ভাতা বা দুস্থ ভাতা, এগুলোতেও তখন ওগুলো ঠিক মতো করা যায় না। সুতরাং অন্তত ন্যূনতম একটা মাত্রায় হলেও সরকারের এই সামাজিক কর্মসূচিগুলো যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রাখা দরকার। তিনজনকে ধন্যবাদ। নিশ্চয়ই আরো একদিন বিস্তারিত আলাপের সুযোগ হবে আরো অন্যান্য বিষয় নিয়ে। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।